কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে আজকের এই গণসমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে সর্বপ্রথম 144 ধারা ভঙ্গ করে লক্ষাধিক ছাত্র জনতা নেতা কর্মীকে সঙ্গে নিয়ে শাহবাগী অবস্থান নিয়ে সিনা টান করে দাঁড়ানো সিংহ পুরুষ ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির সংগ্রামী নেতা হযরত মাওলানা সৈয়দ মোহাম্মদ ফাইজুল করিম শাইখের চরমনাই। আজকের এই গণসমাবেশে কেন্দ্রীয় নেতৃবৃন্দ সহ বিশেষ অতিথি বৃন্দ উপস্থিত আছেন। আমি বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না। এই সিংহ পুরুষদের জবান থেকে আমরা নির্দেশনা শুনবো ইনশাআল্লাহ। আগামী বাংলাদেশ বিনির্মাণে কি করে একটি সুন্দর বাংলাদেশ, একটি সুন্দর ভালো রাষ্ট্র গঠন করতে পারি, আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ আমাদেরকে বলবে ইনশাআল্লাহ। সংক্ষিপ্তভাবে আমি শুধু একটি কথা বলবো, বিগত 54 বছর এই বাংলাদেশ স্বাধীন হয়েছে, কিন্তু এই বাংলাদেশের সাধারণ মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হয় নাই। বন্ধুরা আমার, যে কল্যাণ রাষ্ট্র গঠনের জন্য বারবার করে আমরা রক্ত দিয়েছি, আমাদের দাদা পরদাদারা রক্ত দিয়েছে, স্বাধীনতা যুদ্ধে আমাদের মুক্তিযুদ্ধের বীর সেনানীরা রক্ত দিল, কিন্তু আজকে 54 বছরেও সেই স্বাধীনতার সুখ আমরা অর্জন করতে পারিনি। আমরা কি দেখেছি? গণহত্যা দেখেছি, দেশের লুণ্ঠন দেখেছি, বেইনসাফ দেখেছি, আইনের নামে বেআইনি করতে দেখেছি। আমরা কি দেখেছি? গণহত্যা দেখেছি। বন্ধুরা আমার, ভাবতেও অবাক লাগে, 200 বৎসর ব্রিটিশরা আমাদের দেশকে শাসন করে এদেশ থেকে মাত্র 2.5 লক্ষ কোটি টাকা পাচার করেছিল, কিন্তু গত 54 বছরে যে সমস্ত দলগুলো এই দেশকে শাসন করেছে, রাষ্ট্র ক্ষমতায় ছিল, শুধুমাত্র আওয়ামী লীগের পিরিয়ডেই, এই ফ্যাসিস্ট আওয়ামী লীগের পিরিয়ডেই 18 লক্ষ হাজার কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার হয়ে গিয়েছে। কথা ঠিক কিনা? বন্ধুরা আমার, আজকে এজন্যই পীর সাহেব চরমনাই তিনি গর্জে উঠেছেন, একটি ভালো দেশ গড়তে, কল্যাণ রাষ্ট্র গড়তে হলে আসলে কার্যকরী পন্থা ইসলাম ছাড়া আর কোনো পন্থা নেই। কথা ঠিক কিনা? আমরা দল দেখেছি, নেতা দেখেছি, অনেক আমরা পরিবর্তন দেখেছি। এজন্যই পীর সাহেব চরমনাই বলেছেন, যতক্ষণ নীতির পরিবর্তন না হবে ততক্ষণ পর্যন্ত মানুষের শান্তি আসতে পারে না। তাই আসুন, বিশেষ করে আজকে আমরা দেখছি এক ফ্যাসিস্টকে বিদায় করার পরে একটি আজাদকে বিদায় করা হয়েছে, কিন্তু নতুন করে যেন গজব আমাদের উপরে চাপতে বসেছে। কথা ঠিক কিনা? একটি দলের দেখলাম মাত্র এই 10 মাসের মধ্যে 110 জন নিজেদের মধ্যেই মারামারি করে তারা হত্যা করেছে। কথা ঠিক কিনা? অথচ তারা বলছে নির্বাচন 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 আমরাও চাই। আমাদের আমিরও বলেছেন, যৌক্তিক সংস্কার করার পরে যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন হবে, কিন্তু কোনো নিয়ন্ত্রিত নির্বাচন আমরা চাই না। কথা ঠিক কিনা? আমরা চাই একটি সুন্দর নির্বাচন। আগামী পরিবর্তিত বাংলাদেশের সমস্ত ফ্যাসিস্ট এবং ফ্যাসিবাদের দোসরদেরকে আর এই বাংলাদেশকে নিয়ে ছিনিমিনি খেলতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। পরিশেষে বলতে চাই, আজকের এই গণসমাবেশ একটি প্রস্তুতি। কিসের প্রস্তুতি? বন্ধুরা আমার, আপনারা জানেন আগামী 28শে জুন ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে বিশাল মহাসমাবেশ অনুষ্ঠিত হতে যাচ্ছে, জনসমুদ্র তৈরি হবে। কথা ঠিক কিনা? ইনশাআল্লাহ রংপুর থেকে, শুধু মহানগরে থেকেই আমরা ইনশাআল্লাহ 50 অর্ধ লক্ষ লোক আমরা ইনশাআল্লাহ রওনা দেব। প্রায় 100 গাড়ি আমাদের মহানগর থেকে যাবে ইনশাআল্লাহ। গোটা বাংলাদেশ থেকে আপনাদেরকে দাওয়াত দিয়ে যাচ্ছি, আসুন ওই মহাসমাবেশকে সফল করার প্রস্তুতি হিসাবে আজকের এই গণসমাবেশ থেকে আমরা শপথ নেব, নতুন বাংলাদেশ বিনির্মাণে আগামী ঢাকার 28শে জুনের মহাসমাবেশকে আমরা সফল করব ইনশাআল্লাহ। ওয়া আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, সমাবেশের পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ রংপুর জেলা শাখার সংগ্রামী সভাপতি ও রংপুর গঙ্গাচড়া 1 আসনের সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী জননেতা আলহাজ ATM গোলাম মোস্তফা বাবু।
আলহামদুলিল্লাহ, ইসলামী আন্দোলন বাংলাদেশ রংপুর মহানগর শাখার আয়োজনে আজকের এই বিশাল জনসভার সম্মানিত সভাপতি, আজকের এই জনসভার মধ্যমণি, ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির, আজকের এই জনসভার প্রধান অতিথি হযরত মাওলানা মুফতি ফয়জুল করিম শাইখে চরমনাই, আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশ আজকের এই জনসভা থেকে বলতে চাই, 24 জুলাইয়ে যারা প্রাণ দিয়ে গিয়েছিল, যারা রাস্তার উপর দাঁড়িয়ে বলেছিল বুকের মধ্যে দারুণ ঝড়, বুক পেতেছি গুলি কর, বুকের মধ্যে দারুণ ঝড়, বুক পেতেছি গুলি কর, যারা জীবন দিয়ে গিয়েছে আমাদের জন্য, এদেশের মানুষের জন্য সাম্য, মানবিক মর্যাদা এবং ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য, আমরা কোন স্তরেই রাষ্ট্রীয় সংস্কার না করে শুধু নির্বাচন করলেই মানুষ তার মৌলিক অধিকার ফেরত পাবে না, ঠিক কিনা? আমরা বাংলাদেশের সর্বস্তরের দুর্নীতি দেখেছি। বাংলাদেশ থেকে গত 17 বছরে 28 লক্ষ কোটি টাকা পাচার হয়েছে। বাংলাদেশ বারবার দুর্নীতির চ্যাম্পিয়ন হয়েছে। যে দলগুলো 54 বছর ক্ষমতায় ছিল তারা বারবার বাংলাদেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন করেছে। বারবার আমরা জীবন দিয়ে তাদেরকে বিতাড়িত করেছি, তারপর আবার তারা ক্ষমতা আসার জন্য আবার পায়তারা করছে, ঠিক কিনা? বাংলাদেশকে যদি সংস্কার না করে আবার নির্বাচন দেওয়া যায়, তাহলে বাংলাদেশে সন্ত্রাস, রাহাজানি, খুন, অর্থ পাচার কোনো কিছুই বন্ধ হবে না। আমরা দেখতে পেয়েছি টিআইবির রিপোর্ট অনুযায়ী বাংলাদেশে বিচার বিভাগ দুর্নীতির শীর্ষে, এরপরেই পুলিশ, স্বাস্থ্য, মানুষের মৌলিক চাহিদা, মানুষের আশ্রয় কেন্দ্রগুলো দুর্নীতিতে ভরে গিয়েছে। এই দুর্নীতিবাজরা কিন্তু এখনো স্বপদে বহাল রয়েছে, ঠিক কিনা? একটি সুষ্ঠু নির্বাচনের জন্য যার কারণে সর্বস্তরে সংস্কার প্রয়োজন। আমরা সর্বস্তরে সংস্কারের মাধ্যমে বাংলাদেশে পিআর পদ্ধতির নির্বাচন চাই। বাংলাদেশে কালো টাকা, পেশি শক্তি আর অস্ত্রবাজ এবং মাদক সেবনকারীকে আর নির্বাচনে আমরা দেখতে চাই না। এই দেশকে ইসলামের জন্য, মানুষের কল্যাণের জন্য খোলাফায়ে রাশেদের নমুনায় বাংলাদেশকে একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য আসুন আমরা সবাই মিলে চেষ্টা করি। আমাদের চেষ্টার শেষ যেখানে, ইনশাআল্লাহ আল্লাহ পাকের সাহায্য সেখানে চলে আসবে। বাংলাদেশ খোলাফায়ে রাশেদের নমুনায় একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে। আল্লাহ হাফিজ। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আজকের এই বিশাল গণসমাবেশে এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির মোহতারাম সাংগঠনিক সম্পাদক ছাত্রনেতা সুলতান মাহমুদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইসলামী আন্দোলন বাংলাদেশ রংপুর মহানগর শাখা কর্তৃক আয়োজিত আজকের এই গণসমাবেশে আমাদের মাঝে প্রধান অতিথি হিসাবে উপস্থিত হয়েছেন এদেশের লক্ষ কোটি তাওহীদি জনতার হৃদয়ের স্পন্দন, জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম অভিভাবক, ইসলামী আন্দোলন বাংলাদেশের সংগ্রামী সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম শাইখে চরমনাই। উপস্থিত আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সংগ্রামী প্রেসিডিয়ামের অন্যতম সদস্য, প্রবীণ রাজনীতিবিদ জননেতা আশরাফ আলী আকন। আরও উপস্থিত রয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সংগ্রামী সিনিয়র যুগ্ম মহাসচিব জননেতা মাওলানা গাজী আতাউর রহমান, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সহ সভাপতি হাফেজ মাওলানা সিদ্দিকুর রহমান সহ রংপুর জেলা ও মহানগর নেতৃবৃন্দ এবং রংপুরের আবু সাইদের রক্তমাখা এই রংপুরের জনতাকে জানাই ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ
কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। প্রিয় ভাইরা আমার, আমাদের এই বাংলাদেশে প্রায় 5 কোটি শিক্ষার্থী। বিবিএস এর তথ্য অনুযায়ী পৃথিবীতে প্রায় 178টি দেশের জনসংখ্যা মাত্র 2.5 কোটির উপরে, অথচ বাংলাদেশের শিক্ষার্থী আছে 5 কোটি। বাংলাদেশের দুর্ভাগ্য হলো এই জনসম্পদকে সম্পদে রূপান্তরিত না করেই যারা এই স্বাধীনতার পর থেকে দেশটি পরিচালনা করেছে, বাংলাদেশের ছাত্র জনতার সাথে সব থেকে বেশি গাদ্দারি করেছে। জাতিসংঘ এবং ইউনেস্কো কর্তৃক বলা হয়েছে, একটা রাষ্ট্রের শিক্ষাকে আন্তর্জাতিক মানের উন্নয়ন করতে হলে রাষ্ট্রের প্রদত্ত বাজেটের 20% দিতে হবে। স্বাধীনতার পর থেকে আন্দোলন আমরা করলেও আমাদের বাজেট দেওয়া হচ্ছে মাত্র 10%। আরও বলা হয়েছে জিডিপির 6% দিতে হবে, কিন্তু বাংলাদেশে মাত্র দেওয়া হচ্ছে জিডিপির 3%। প্রিয় ভাইরা আমার, যার কারণে বাংলাদেশে প্রায় 41% শিক্ষার্থী ঝরে যাওয়ার আশঙ্কায় ভুগছে। প্রতি বছর যত লক্ষ লক্ষ ছাত্র ঝরে যায়, অনেক রাষ্ট্রে এত লক্ষ জনসংখ্যাও নেই। প্রিয় ভাইরা আমার, স্বাধীনতার পর থেকে এই দেশের সিলেবাস এমনভাবে তৈরি করা হয়েছে, হিন্দুত্ববাদী ভারতের প্রেতাত্মাদের চাহিদা অনুযায়ী ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়ার মদতপুষ্ট হয়ে বাংলার শিক্ষা ব্যবস্থা গঠন করা হয়েছে, যার প্রেক্ষিতে বাংলাদেশে একজন শিক্ষার্থী ক্লাস 1 থেকে মাস্টার্স পর্যন্ত পড়াশোনা করে তার বাবার জানাজা তো দূরের কথা, ইন্না লিল্লাহ সহিহ শুদ্ধভাবে পড়তে পারে নাই। এই সংকটকে সামনে রেখে বঙ্গোপসাগরের কোল ঘেঁষে কীর্তনখোলার বুক চিরে ঐতিহাসিক চরমনের পূর্ণভূমিতে বাংলা রবির সংবাদিত একজন নেতা জন্মগ্রহণ করেছিলেন, সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহি আলাইহি। বাংলার প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে, প্রত্যেকটা ভার্সিটিতে, ঢাকা বিশ্ববিদ্যালয় শুরু করে, চট্টগ্রাম থেকে শুরু করে, রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে, বরিশাল বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে সকল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জ্ঞান বিজ্ঞানের পাশাপাশি ধর্ম যাতে চর্চা করতে পারে, মাত্র স্কুলে পড়েও ভার্সিটিতে পড়েও তারা যেন নববী আদর্শ বাস্তবায়ন করতে পারে, কোরআনের আন্দোলনে যাতে সম্পৃক্ত হতে পারে, যার প্রেক্ষিতে তিনি তার নিজের সন্তানের মতোই বাংলার প্রত্যেকটা ছাত্রকে নিজের সন্তানের মতোই ভাবতেন। এই লক্ষ্য নিয়ে 1991 সালের 23 আগস্ট ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ তৈরি করেছিলেন। আজ ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, আপনি যখন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যাবেন, চট্টগ্রামে যাবেন, বরিশাল বিশ্ববিদ্যালয়ে যাবেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাবেন, ক্লাস যখন ছুটি হয়, একজন শিক্ষার্থী নামাজ এবং আল্লাহকে সেজদা বাদ দিয়ে একজন মেয়ের হাত ধরে গান, কনসার্ট আর মদ খেয়ে যখন বেসামাল হয়ে যাচ্ছে, তখন 4তলা 5তলা থেকে একজন শিক্ষার্থী মাথায় পাগড়ি, হাতে তসবিহ, গায়ে লম্বা জামা নিয়ে কায়মনোবাক্যে মস্তক অবনত করে আল্লাহর কুদরতি পায়ে সেজদা দিচ্ছে। আপনি তাকে জিজ্ঞেস করবেন, হাজারো অন্ধকারের মধ্যে এই গোলাপ ফুল তোমাকে কে তৈরি করেছে? সে বলবে, আমাকে তৈরি করেছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ। প্রিয় ভাইয়ের আমার, আসুন ইসলামী ছাত্র আন্দোলনের হাতকে শক্তিশালী করুন। আপনার সন্তানকে, আপনার ভাইকে ছাত্র আন্দোলনের সাথে জড়িয়ে দেন। এই ফ্যাসিস্ট পতনের আন্দোলনে ইসলামী ছাত্র আন্দোলনের প্রায় 15 জন ভাই শহীদ হয়েছে। এই শহীদি কাফেলায় যুক্ত করে আগামী দিন পীর সাহেব চরমনের হাতকে শক্তিশালী করে এবং সকল ইউনিভার্সিটিতে ডাকসু থেকে শুরু করে আমরা ছাত্র সংসদ নির্বাচনে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ পূর্ণ প্যানেল দিয়ে ইসলামের পক্ষে থাকবে ইনশাআল্লাহ। আপনাদের যেই সন্তান, যেই ভাই, যেই ভার্সিটিতে পড়ে, সকলকে ছাত্র আন্দোলন কাফেলায় যুক্ত করবেন। আগামী দিনে দিন বিজয়ের লক্ষ্যে ছাত্র আন্দোলন পতাকায় সম্পৃক্ত হয়ে পীর সাহেব চরমনের হাতকে শক্তিশালী করে হাত পাখার মাধ্যমে এদেশে ইসলাম হুকুমত কায়েম করবে ইনশাআল্লাহ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আজকের এই বিশাল ঐতিহাসিক পাবলিক লাইব্রেরির মাঠের গণসমাবেশে এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় সহ সভাপতি হাফেজ মাওলানা সিদ্দিকুর রহমান। হাফেজ মাওলানা সিদ্দিকুর রহমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইসলামী আন্দোলন বাংলাদেশ রংপুর মহানগর শাখা কর্তৃক আয়োজিত অধ্যকার এই গণসমাবেশের সংগ্রামী সভাপতি সাহেব, উপস্থিত আছেন এদেশের কোটি কোটি যুবকের আইডল, 5ই আগস্টের
সেই নতুন স্বাধীনতার নতুন অগ্রসৈনিক সেনাপতি ইসলামী আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম শাইখে চরমনাই, উপস্থিত আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়ামের অন্যতম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন, উপস্থিত আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান সহ উপস্থিত আমার সহযোদ্ধা দিন দরদি ভাইরা। আপনারা জানেন বাংলাদেশ স্বাধীন হয়েছে আজকে 53 বছর চলে, 53 বছর গত হয়ে 54 বছর চলমান। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এই 53 বছরে যারা এই দেশ পরিচালনা করেছে তারা নির্বাচনের সময় এমন সাধু আর এমন দরবেশ সেজেছে, কখনো মাথায় টুপি, কখনো মাথায় পট্টি, কখনো মাথায় হাতে তসবি নিয়ে এদেশের মানুষদেরকে বোকা বানিয়ে ধোঁকা দিয়েছে। কথা ঠিক কিনা? সংগ্রামী সাথী ও বন্ধুগণ, তাদের নির্বাচনের সময় তাদের স্লোগান মনে হয় নতুন করে আবার আবিষ্কার করে। কখনো বলে লা ইলাহা ইল্লাল্লাহ, নৌকার মালিক তুই আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ধানের শীষে বিসমিল্লাহ, এই সমস্ত কথা বলে সাধারণ মুসলমানদেরকে ধোঁকা দিয়ে ক্ষমতায় গিয়ে এমন কোন অপকর্ম নাই যে অপকর্মগুলো তারা করে না। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, বিশেষ করে গত 16 বছরে যেই ফ্যাসিস্ট সরকার এই দেশে ছিল, এই দেশটাকে একটি অঘোষিত একটি কারাগারে পরিণত করেছিল। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, তারা এদেশের মানুষের কথা বলার অধিকার হরণ করেছিল, মানুষের স্বাধীনতা হরণ করেছিল, মানুষের ভোট কি জিনিস এদেশের মানুষ ভুলতে গিয়েছিল। কথা ঠিক কিনা? সংগ্রামী সাথী ও বন্ধুগণ, 5ই আগস্ট এদেশের ছাত্র শ্রমিক জনতা ঐক্যবদ্ধ হয়ে এই ফ্যাসিস্ট নামক এই মাদার গাছকে একেবারে আপনার শিকার বাকর সহ এদেশ থেকে মুলুট পাটন করে বঙ্গোপসাগরে নিক্ষেপ করেছে। কথা ঠিক কিনা? সংগ্রামী সাথী ও বন্ধুগণ, 5 তারিখ আমরা মনে করেছিলাম আমরা একটি নতুন দেশ পেয়েছি, আমরা আবার নতুন করে এদেশকে সুন্দরভাবে সাজাবো। কিন্তু 5 তারিখের পর আবার কি দেখলাম শুধু চেহারারই পরিবর্তন। দখলবাজি, চাঁদাবাজি যা ছিল শুধু সমান সমান না, অনেক সময় পেপার পত্রিকায় পাওয়া যায় আগে চাঁদা নিত 500 টাকা, এখন চায় 1000 টাকা। জিজ্ঞাসা করা হয়, ভাই আগে তো 500 টাকা দিতাম, এখন 1000 টাকা কেন চান? বলে 15 বছর রোজা রাখছি। 15 বছর রোজা রেখেছেন, হারাম টাকা দিয়ে ইফতার করলে রোজা তো ভালো, নামাজও কবুল হবে না। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, সময় কম, আমি শুধু বলতে চাই আমরাও নির্বাচন চাই, তবে আমার প্রায় 2000 ছাত্র শ্রমিক জনতা এই নতুন অভ্যুত্থানে শাহাদাত বরণ করেছে। এবার প্রায় 30,000 ছাত্র শ্রমিক জনতা এখনো পঙ্গুত্ব বরণ করে বাসা এবং হাসপাতালে আছে। ওই 2000 ছাত্র এবং শ্রমিক জনতা যাদের প্রাণ দিয়েছে, শাহাদাত বরণ করেছেন, তাদের বিচার না হওয়া পর্যন্ত বাংলাদেশে নির্বাচন করে শুধুই চিল্লাতে পারবেন, নির্বাচন হবে না। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আরেকটি কথা বলতে চাই, আমরা নির্বাচনে যাব, কিন্তু সংস্কার না হয়ে যেন ভাবে আপনারা আবার ক্ষমতায় এসে আগের মতো মানুষদেরকে আবার বোকা বানিয়ে ধোকা দিয়ে বোকা বানাবেন, আবার সেই একই রকমের দেশকে একটি দেশকে একটি বিশ্বের ভিতরে একটি দুর্নীতিতে চ্যাম্পিয়ন করবেন। আপনারা কোন মুখে কোন লজ্জায় আবার ক্ষমতায় যেতে চান? আপনারা ক্ষমতায় থাকা অবস্থায় 5বার দেশকে বিশ্বের ভিতরে দুর্নীতিতে চ্যাম্পিয়ন করেছিলেন। আপনাদের এই দুর্নীতি করার আর সুযোগ এদেশের মানুষ দিবে না। তাই আসুন, আগামী দিনে এই দেশে একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠায় পীর সাহেব হুজুর চরমনাই তিনি যা ডাক দিয়েছেন, আহ্বান জানিয়েছেন, ইসলাম
দেশ এবং মানবতার স্বার্থে সকল মানুষকে উদাত্ত আহ্বান জানিয়েছেন, আসুন দলমত ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা যারা দেশকে ভালোবাসি, আমরা যারা স্বাধীনতাকে ভালোবাসি, আমরা এই দেশকে আবার নতুন করে গড়তে চাই। তাই আপনাদের উদাত্ত আহ্বান জানাচ্ছি, আগামী নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে সারা বাংলাদেশ সহ এখানে যে হাত পাখার প্রার্থী দেওয়া হবে তাদেরকে আপনারা সামনে থেকে পিছনে থেকে ডাইনে বামে থেকে আপনারা তাদেরকে বিজয় করবেন, এই আশাবাদ ব্যক্ত করি আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। ইসলামী আন্দোলন বাংলাদেশ জিন্দাবাদ। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, সমাবেশের এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক রংপুর বিভাগ সাবেক ছাত্রনেতা অ্যাডভোকেট এম হাসিবুল ইসলাম। অ্যাডভোকেট এম হাসিবুল ইসলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী সহযোদ্ধা বন্ধুগণ, আজকের এই গণসমাবেশে উপস্থিত আছেন 24-এর গণঅভ্যুত্থানের অন্যতম সিপাহ সালার, আমাদের নেতা, তারুণ্যের অহংকার মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম শাহেকে চরমনাই। উপস্থিত আন্দোলনের প্রেসিডিয়ামের অন্যতম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন, সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান ভাইসহ কেন্দ্রীয়, জেলা এবং মহানগর নেতৃবৃন্দ, সংগ্রামী সহযোদ্ধা বন্ধুগণ, আজকের আলোচনা আমাদের প্রধান অতিথি করবেন। আমি বলতে চাই, 24-এর অভ্যুত্থানের পরে প্রশাসনিক যে কাঠামো, বিচার বিভাগের যে কাঠামো, আইনের একজন ছাত্র হিসাবে বলতে চাই, 24-এর অভ্যুত্থানে যে মামলাগুলো হয়েছে বাংলাদেশের বিভিন্ন থানায় এবং কোর্টে, এই মামলাগুলোর 120 দিনের মধ্যে চার্জশিট দেওয়ার কথা ছিল, কথা ঠিক কিনা বন্ধুগণ? কিন্তু অদ্যাবধি দেখা যাচ্ছে আজকে স্বৈরাচারের দোসররা বিভিন্ন জায়গায় থাকার কারণে, পুলিশ এবং রাষ্ট্রের গুরুত্বপূর্ণ জায়গায় থাকার কারণে বর্তমানে বিচার বিভাগকে তথা এই খুনিদের বিপক্ষে যাতে কোনো মামলায় চার্জশিট দেওয়া না হয়, অদ্যাবধি পর্যন্ত সারা বাংলাদেশে দৃশ্যমান কোনো মামলায় চার্জশিট দেওয়া হয় নাই। এই মামলায় আমরা বলতে চাই দ্রুত সময়ের মধ্যে চার্জশিট দিতে হবে। মামলার যদি চার্জশিট না হয় তাহলে কিন্তু বিচার কার্যক্রম শুরু করা যায় না। এ কারণেই বর্তমান সরকার এবং ইউনূস সাহেবকে বলতে চাই, আপনি কিন্তু একটা গণ বিপ্লবের মাধ্যমে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছেন, কথা ঠিক কিনা? আমাদের নেতা শাহেকে চরমনাই স্পষ্ট বলেছে, আপনি ক্ষমতায় বসছেন কিন্তু আপনি ইচ্ছা করলেই ক্ষমতা থেকে চলে যেতে পারবেন না, কথা ঠিক কিনা বন্ধুগণ? এ কারণে যেহেতু 2000-এর বেশি মানুষের জীবনের বিনিময়ে শিশু তথা এই রংপুরের আবু সাইদের জীবন দেওয়ার মাধ্যমে যেহেতু আওয়ামী দুঃশাসনের পতন ঘটিয়েছে বাংলাদেশের ছাত্র সমাজ, বাংলাদেশের যুব সমাজ, এই বাংলাদেশে খুনিদের বিচার না হওয়া পর্যন্ত বাংলাদেশের সামনে কোনো নির্বাচনের বিষয়ে আমরা বিশেষ গুরুত্ব দিচ্ছি না, কথা ঠিক কিনা বন্ধুগণ? কেননা এই খুনিদের যদি বিচার না হয় তাহলে তারা আবার বিএনপি তথা অন্যান্য দলের উপরে সওয়ার করে তারা আবার রাষ্ট্র ক্ষমতায় আসার সুযোগ পেতে পারে। এ কারণে বলতে চাই, ইউনূস সরকার, আপনি অল্প সময়ের জন্য আসছেন, আবার চলে যাবেন। আপনার এদেশের মানুষের যে দায়বদ্ধতার যে জায়গাটা আছে, এই দায়বদ্ধতার জায়গাটা আপনি আবার পুনর্বিবেচনা করবেন, বিচার হবে এবং এই বিচারের মানদণ্ডে পরবর্তী আমরা রাষ্ট্র সংস্কারের যে কার্যক্রম চলছে এই কার্যক্রমটাও কন্টিনিউয়াসলি চলবে এবং আমাদের বাংলাদেশের টাকা যে বিদেশে পাচার হয়েছে এই পাচারকৃত টাকাও দ্রুত সময়ে ফিরিয়ে আনার জন্য ব্যবস্থা গ্রহণ করতে হবে। সর্বোপরি আজকের এই গণসমাবেশ সফল এবং সার্থক করার জন্য যারা বিভিন্নভাবে সহযোগিতা করেছেন, রংপুর বিভাগ ইসলামী আন্দোলনের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক অভিনন্দন এবং আগামী 28 তারিখ যে মহাসমাবেশ রয়েছে ঢাকায় জাতীয় মহাসামরিক ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে, সকলকে উপস্থিত থাকার উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার কথা শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আজকের এই গণসমাবেশে এ পর্যায়ে সভাপতির বক্তব্য নিয়ে আসছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ
রংপুর মহানগর শাখার সংগ্রামী সভাপতি বিশিষ্ট আলেমীদ্বীন হাফেজ মাওলানা আব্দুর রহমান কাসিমি। হাফেজ মাওলানা আব্দুর রহমান কাসিমি। السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحكم إلا لله صدق الله العظيم ইসলামী আন্দোলন বাংলাদেশ রংপুর মহানগর শাখা কর্তৃক আয়োজিত আজকে বিশাল গণসমাবেশের সম্মানিত প্রধান অতিথি এদেশের লক্ষ কোটি মানুষের তারুণ্যের রাইডার আলা হযরত মাওলানা মুফতি সৈয়দ ফয়জুল করিম শেখ চরমনাই। আরও উপস্থিত আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মুখপাত্র সিনিয়র যুগ্ম সচিব জনাব আলহাজ গাজী আতাউর রহমান। উপস্থিত আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য জননেতা জনাব আশরাফ আলী আকন ও অন্যান্য নেতৃবৃন্দ, মহানগর জেলা নেতৃবৃন্দ, আমার রংপুরের তৌহিদি জনতা ভাই। আজকে আপনাদের উপস্থিতি আমাকে বোঝাচ্ছে রংপুরের মানুষ আর কোনো তন্ত্রমন্ত্র বিশ্বাস করে না। রংপুরের মানুষ এখন ইসলামী আইন চায়, ঠিক কিনা? রংপুরে আজকের উপস্থিতি পরিষ্কার। এক ফেসিবাদকে আমরা তাড়িয়েছি। বাংলাদেশের ইসলামী দলগুলো একটি প্ল্যাটফর্মে চলে আসছে। ইসলামের বিরুদ্ধে যারা আঙ্গুল তুলবে তাদের আঙ্গুল ভেঙে দেওয়া হবে, ঠিক কিনা ভাইরা আমার? পরিষ্কার কথা, তাসলিমা নাসরিন এদেশের জনগণের সঙ্গে ইসলামের সঙ্গে গাদ্দারি করেছে, দেশ থেকে বিতাড়িত হতে বাধ্য হয়েছে। শেখ হাসিনা নব্য ফেরাউন এদেশের মানুষের সঙ্গে গাদ্দারি করেছে, ইসলামের সঙ্গে গাদ্দারি করেছে, দেশ ছাড়িয়ে পালিয়ে গেছে, ঠিক কিনা? 16 সালে এক বক্তব্যে বলেছিলাম, তোমার বাবার জানাজা কয়জন পড়েছ জানি না, তবে বাংলার মাটিতে তোমার বাবার হাড়গুলো ঠাঁই পেয়েছে। তোমার হাড় বাংলার জমিনে ঠাঁই পাবে না, পাবে না, পাবে না, ঠিক কিনা? তাই হয়েছে খনি হাসিনা বাংলার জমিনে আর ঢোকার সুযোগ নাই, ঠিক কিনা? যদি ঢোকে তার জন্য ফাঁসি রয়েছে, কিন্তু এদেশে তার লাশ এই বাংলার জনগণ দফন করতে দেবে না, দেবে না, দেবে না। কারণ বাংলার মাটির থেকে ইসলামের সুগন্ধ ছড়াচ্ছে। এদেশের 3.5 লক্ষ মসজিদ থেকে আল্লাহর আওয়াজ বুলন্দ হয়, 70,000 মাদ্রাসা থেকে হাদিস পড়ানো হয়। এই জমিনে ইসলামের খুশবু ছড়াচ্ছে, ঠিক কিনা? আল্লাহর ফজলে 6টি ইসলামী দল প্রায় ঐক্য হয়ে গেছে। ইসলামের পক্ষে যে যেখানে প্রার্থী হবে আপনারা কি সমর্থন করবেন? আমাদের রংপুরে একটু পরে হয়তো প্রার্থী ঘোষণা হবে। প্রার্থী যদি ঘোষণা হয়, আপনারা মেয়রে 52,000 ভোট দিয়েছেন, আমার বিশ্বাস রংপুরের মানুষ রংপুর সদর 3 আসনের এমপি হিসাবে আমাদের কেন্দ্রকে ইসলামী আন্দোলন প্রার্থীকে বিজয় উপহার দেবে। রাজি আছেন না? রাজি আছেন? আমরা দেখিয়ে দেব। বক্তব্য দীর্ঘায়ু করব না, আকাশ যেহেতু খারাপ। ভাইরা আমার, অনেকে বলে আপনারা টাকা পান কোথায়? দেখিয়ে নেন সাংবাদিক ভাইরা, আমরা টাকা পাই কোথায় দেখেন। আমরা জান আর মাল দিয়ে মাঠে আছি। আমার ভাইরা, আজকের এই প্রোগ্রামের জন্য লক্ষ লক্ষ টাকা খরচ হয়েছে। আপনারা কি শরীক হবেন? পকেটে হাত ঢুকান, পকেটে হাত ঢুকান। আমার ভাইরা যে যেখানে আছেন, আপনাদের ব্যাগ নিয়ে আপনারা প্রত্যেকটা ভাইয়ের কাছে যাবেন ইসলামের জন্য। আজকে বিশ্বে ফিলিস্তিনকে যারা মুছতে চেয়েছে, যে ইসরায়েল ফিলিস্তিনকে পৃথিবীর মানচিত্রে মুছতে চেয়েছে, আল্লাহ তাদেরকে মুছিয়ে দিচ্ছে, ঠিক কিনা জোরে বলেন? আমি বলবো, একটা দল বারবার ক্ষমতায় যাওয়ার জন্য নির্বাচনের কথা বলেন। আজকে আমাদের দাবি হলো সংস্কার। আচ্ছা বলেন, এক দল খাইলো, খাওয়ার পরে টেবিল পরিষ্কার করতে হবে না? নাকি ওই নোংরা অবস্থায় খাবার দেবেন? আমার ওই ভাইরা এত ব্যস্ত হয়ে গেছে নির্বাচন। আমরা বলতে চাই, ইসলামী আন্দোলন বলতে চাই, যারা শহীদ হয়েছেন শহীদের মাতা পিতাকে আমরা বলতে চাই, তোমাদের সন্তানের বিচার হওয়ার আগে এদেশে নির্বাচন করতে দেওয়া হবে না, দেওয়া হবে না। ইনশাআল্লাহ আপনারা ঐক্য থাকুন, ঈশ্বর চরমনের হাতকে মজবুত করুন।
আমার বিশ্বাস 53 বছর তারা ছিনিমিনি খেলেছে আমাদের ভোট দিয়ে, আর পারবে না, ঠিক কিনা? আর পারবে না ইনশাল্লাহ। আগামী রাষ্ট্র হবে ইসলামের রাষ্ট্র, আগামী সংবিধান হবে কোরআনের সংবিধান। রাজি আছেন না? কি বলেন? হাত পাখায় ভোট দেবেন? এই তো আমাদের মুরব্বীদেরকে দেখায় দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ আমাদের কবুল করুন, আমিন। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার, গণহত্যার বিচার, পিআর পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে ঐতিহাসিক পাবলিক লাইব্রেরির মাঠের আজকের এই গণসমাবেশে এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন বিশেষ অতিথির গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান। সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। ইসলামী আন্দোলন বাংলাদেশ রংপুর মহানগর শাখা কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল জনসভার সংগ্রামী সভাপতি, আজকের এই সমাবেশের প্রধান অতিথি, ইসলামী আন্দোলন বাংলাদেশের সম্মানিত সিনিয়র নায়েব আমির, জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম নায়ক, বাংলাদেশের আলেমদের গর্ব, আলেম সমাজের গর্ব, আমাদের প্রাণপ্রিয় নেতা হযরত মাওলানা মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম শাইখে চরমনাই, উপস্থিত ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়ামের অন্যতম সদস্য প্রবীণ জননেতা অধ্যাপক আশরাফ আলী আকন সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ, রংপুর মহানগর নেতৃবৃন্দ, জেলা শাখার নেতৃবৃন্দ, প্রিয় সাংবাদিক বন্ধুগণ ও সমবেত আমার প্রাণপ্রিয় দেশবাসী, আমার ভাই ও বন্ধুগণ, প্রতিকূল আবহাওয়ার মাঝেও আজকে যে একটি চমৎকার জনসভার আয়োজন করা হয়েছে, আপনারা উপস্থিত হয়েছেন, সফল করে তুলেছেন, এই জন্য সবাইকে ধন্যবাদ জানাই। বিশেষ করে আজকে আমি স্মরণ করতে চাই যাদের জীবনের বিনিময়ে, যাদের আত্মত্যাগের বিনিময়ে, যাদের রক্তের বিনিময়ে আজকে আমরা স্বাধীনভাবে কথা বলতে পারছি, আমরা আমাদের রাজনৈতিক কর্মকাণ্ড করতে পারছি, বাংলাদেশটা আজকে মুক্ত স্বাধীন পরিবেশে মানুষ তাদের অধিকার ভোগ করতে পারছে। সেই বীর সন্তানদের এই জুলাই অভ্যুত্থানে যারা শাহাদত বরণ করেছেন, এই রংপুরের আবু সাইদ সহ গোটা বাংলাদেশের যেসব ছাত্র জনতা জীবন দিয়েছেন, তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানাই। যে সমস্ত রাজনৈতিক দলের নেতা কর্মীরা দীর্ঘদিন জুলুম অত্যাচার সহ্য করেছেন, তাদের প্রতিও শ্রদ্ধা জানাই। ইসলামী আন্দোলন বাংলাদেশ এই জুলাই অভ্যুত্থানে একমাত্র রাজনৈতিক দল যারা এই ছাত্রদের পাশে প্রকাশ্যে রাজপথে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। এই স্বৈরাচার বিরোধী আন্দোলনে, ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে ইসলামী আন্দোলন বাংলাদেশ পুরা জুলাই মাস 5 আগস্ট পর্যন্ত এই ছাত্র নেতৃত্বের পাশে ছিল। আমাদের নেতা আজকে এখানে যিনি উপস্থিত আছেন, আমাদের প্রিয় নায়েব আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম, তিনি যদি এই আগস্টের শুরুতে, আগস্টের 2 তারিখ, 3 তারিখ, 4 তারিখ, 5 তারিখ ঢাকার আন্দোলনের নেতৃত্ব না দিতেন, তাহলে এই আন্দোলন সফল হতো কিনা তা বলা মুশকিল। আপনারা দেখেছেন তিনি লক্ষ জনতা নিয়ে রাজপথে ছিলেন, কোন রাজনৈতিক দলের কোন শীর্ষ নেতা আমরা সেদিন রাজপথে খুঁজে পাই নাই।
কিন্তু মুফতি ফয়জুল করিম সেদিন রাজপথে ছিলেন। আমরা এটা নিয়ে বড়াই করি না, কারণ আমরা আমাদের কর্তব্য পালন করেছি। আজকে দুঃখের সাথে বলতে হয়, এই জুলাই অভ্যুত্থানের পরে আমরা ভেবেছিলাম এদেশটা ঠিক হয়ে যাবে। অতীতে যারা অপকর্ম করেছে, লুটপাট করেছে, ফেসিবাদ কায়েম করেছে, গুম খুম করেছে, তাদের থেকে হয়তো রাজনৈতিক দলগুলো শিক্ষা নিয়েছে, তাদের পরিণতি থেকে হয়তো রাজনৈতিক দলগুলো শিক্ষা নিয়েছে। কিন্তু আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করলাম, বাংলাদেশের প্রধান রাজনৈতিক দল যেটি রয়েছে, যেই রাজনৈতিক দলগুলো অতীতে ক্ষমতায় ছিল, তারা কোনো শিক্ষা নেয় নাই। তারা অতীত থেকে কোনো শিক্ষা নেয় নাই, তাদের চরিত্রের কোনো পরিবর্তন হয় নাই। আগামীতে যে তারা জনপ্রত্যাশা অনুযায়ী নতুন বাংলাদেশ বিনির্মাণ করবে, এমন কোনো আলামত আমরা দেখতে পাচ্ছি না। এজন্য মানুষের মধ্যে হতাশা আছে। এখন আমি নাম নিয়েই বলি, বিএনপি তারা মিডিয়ার সাথে সাক্ষাৎকারে বলে যে আমরা যখন নির্বাচনের কথা বলি তাহলে অনেকেই আমাদের ঠাট্টা মস্কারা করে। কেন করে? আজকে যদি আপনারা সংশোধন হতেন, জনগণ যদি মনে করত নির্বাচনের পর আপনারা ক্ষমতায় গেলে দেশ পরিবর্তন হবে, সুশাসন প্রতিষ্ঠা হবে, দুর্নীতি মুক্ত হবে, চাঁদাবাজি বন্ধ হবে, তাহলে আপনাদের নির্বাচন চাওয়া লাগতো না। জনগণই বলতো দ্রুত নির্বাচন দেন, আমরা নির্বাচিত সরকার দেখতে চাই। কিন্তু জনগণ দেখতে পাচ্ছে আপনাদের কোনো পরিবর্তন হয় না। আপনারা চান না নতুন বাংলাদেশ হোক, দুর্নীতি মুক্ত বাংলাদেশ গড়ে উঠুক, চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ হোক, সুশাসন প্রতিষ্ঠা হোক, মানুষ অধিকার ফিরে পাক, এটা আপনারা চান না। এটা যদি আপনারা চাইতেন তাহলে আজকে বাংলাদেশের চিত্র অন্যরকম হতো। আজকে আপনারা দেখেছেন, মিডিয়ায় দেখেছেন, চট্টগ্রামে চান্দগাঁও থানায় ইসলামী আন্দোলনের সেক্রেটারিকে গত রাতে ধরে নিয়ে নেওয়া হয়েছিল। কারণ কি জানেন? ইসলামী আন্দোলন বাংলাদেশ সেই থানায় চাঁদাবাজদের বিরুদ্ধে মিছিল করেছিল। ইসলামী আন্দোলনের সেক্রেটারির নেতৃত্বে, থানার সেক্রেটারির নেতৃত্বে চাঁদাবাজদের বিরুদ্ধে মিছিল হয়েছিল এবং চাঁদাবাজরা সেখানে সুবিধা করতে পারছিল না। এই জন্য উল্টা তার বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে এবং গত রাতে এই সেক্রেটারিকে আমাদের চান্দগাঁও থানা চট্টগ্রামের তাকে অ্যারেস্ট করা হয়েছিল, থানায় আটকে রাখা হয়েছিল। জনগণ জানতে পেরে থানা ঘেরাও করেছে, পুলিশ বাধ্য হয়েছে তাকে ছেড়ে দিতে। এ হলো চরিত্র তাদের। আজকে অবস্থা চলছে দেশে। এ অবস্থায় নির্বাচন দিলে কি হবে আমরা জানি, মানুষ জানে। আমরা এক ফেসিবাদী শক্তিকে হটিয়েছি, আরেক ফেসিবাদী শক্তিকে ক্ষমতায় বসানোর জন্য নয়। হুমকি দামকিতে কাজ হবে না। অনেক দল হুমকি দিয়েছিল, দলের শীর্ষ নেতা বলেছিল ডিসেম্বরেই নির্বাচন হবে, ডিসেম্বরে নির্বাচন হতে হবে, ডিসেম্বরেই হবে। তাহলে সরকারের কাজ কি? নির্বাচন কমিশনের কাজ কি? আপনারাই যদি নির্বাচন হয়ে দেন, কি বলেন আপনারা? কারো হুকুমে নির্বাচন হবে না। এখানে সংস্কার হবে, বিচার হবে, আর লেভেল প্লেইং ফিল্ড হতে হবে। তারপরে নির্বাচন। জনগণ যখন দেখবে, এদেশের সকল রাজনৈতিক দল যখন দেখবে সকলের জন্য সমান সুযোগ হয়েছে, জনগণ সঠিকভাবে ভোট দিতে যখন পারবে, আর নতুন বন্দোবস্ত হবে, পুরাতন খেলা চলবে না। বিগত দিনে যে রাজনীতি হয়েছে, প্রতিহিংসার রাজনীতি হয়েছে, জিজ্ঞাসার রাজনীতি হয়েছে, ধ্বংসের রাজনীতি হয়েছে, সেই রাজনীতি আর চলবে না। জনগণ যখন পরিবেশ পাবে ভোট দেওয়ার, ভালো মানুষ নির্বাচিত হওয়ার পরিবেশ যখন হবে, পেশি শক্তি এবং কালো টাকা মুক্ত নির্বাচনের পরিবেশ যখন হবে,
তখনই এদেশে নির্বাচন দিতে হবে। আমাদের সন্তানেরা এমনিতে রক্ত দেয় নাই, এমনিতে অভ্যুত্থান করে নাই, বিপ্লব করে নাই। বারবার আমরা রক্ত দিতে পারবো না, আমাদের সন্তানরা জীবন দিবে না। বিগত 53 বছর আমরা দেখেছি যারা ক্ষমতায় গেছে, আপনাদের নতুন কিছু বলার নাই। বিগত 53 বছরে 3টি রাজনৈতিক দল ক্ষমতায় ছিল। আওয়ামী লীগ যারা দেশ থেকে পালিয়েছে, তারা শুধু দেশ ধ্বংস করে নাই, এই আওয়ামী লীগ হাসিনার নেতৃত্বে তারা দলটাও ধ্বংস করেছে। কি ঠিক কি ঠিক না? হাসিনা নিজের পরিবার পরিজন সহ আগেই পালিয়েছে, আর এখানকার বোকা কিছু কর্মীদেরকে রেখে গেছে বিপদের মুখে। তারা এখন চাঁদা দিয়া বসবাস করে অথবা গড়তে থাকে। আর একটা দল ছিল আপনাদের এই রংপুরের জাতীয় পার্টি, কি বলেন আপনারা? এই দলটা কেমন এখন? এটা কি কোনো স্বাধীন, এই রাজনৈতিক দলের কোনো স্বাধীন নীতি আছে? এটাকে কোনো রাজনৈতিক দল বলা চলে? এটা একটা পরাগাছা। জাতীয় পার্টি হলে এটা পরাগাছা, জনগণ গাছ উপড়ে ফেলেছে, অতএব পরাগাছার তো আর অস্তিত্ব থাকার কথা নয়। ঠিক কি ঠিক না? বারবার এই ফ্যাসিবাদ সরকারকে টিকিয়ে রাখার জন্য জাতীয় পার্টি ভূমিকা পালন করেছে এবং নির্লজ্জভাবে তারা ভারতের প্রেসক্রিপশনে এই ভূমিকা পালন করেছে। 2014 সালে জনগণের চাপে শাহ বলেছিল নির্বাচনে যাবে না, কিন্তু ভারতের পররাষ্ট্র সচিব সুজাতা সিং তার নির্দেশে আবার তিনি নির্বাচনে গেল। আবার 2024 সালের আগে যখন জাতীয় পার্টির নেতা কর্মীরা বলেছিল তারা নির্বাচনে যাবে না, সেই ঢাকার ডিপ্লোমা এসে সিদ্ধান্ত হয়ে গিয়েছিল, আমরা জানি সকল শীর্ষস্থানীয় নেতারা একমত ছিল। কিন্তু তারপরে জিএম কাদেরকে নিয়ে গেল ইন্ডিয়া থেকে এসে এয়ারপোর্টে তিনি সাক্ষাৎকারে বললেন যে ইন্ডিয়ায় অনেক গুরুত্বপূর্ণ কথা হয়েছে, ইন্ডিয়ার নেতারা অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছেন, কিন্তু তা বলা যাবে না। তারা যদি সম্মতি না দেয় তাহলে কি কথা হয়েছে তাদের সম্মতি ছাড়া বলা যাবে না। কেমন দলের নেতা তিনি, বিদেশের সম্মতি ছাড়া কথা বলতে পারেন না? তাহলে এই দলটা কাদের কথায় চলেছে? ইন্ডিয়ার কথায়। এখনো আবার তারা প্রস্তুতি নিচ্ছে ইন্ডিয়ার পরিকল্পনায়। এ ব্যাপারে আপনারা সতর্ক থাকবেন। রংপুরে মানুষ সাদা সরল সহজ মানুষ, আপনাদেরকে যাতে বিভ্রান্ত করতে না পারে আপনারা সতর্ক থাকবেন, কেউ যাতে এই ব্যানারে আর কেউ বিভ্রান্ত করতে না পারে। নতুন নতুন ফন্দি নিয়ে তারা আসবে। তারা কোনো স্বাধীন রাজনৈতিক দল না, এরা দেশ বিরোধী স্বৈরাচারের দোসর। একবার সুযোগ হয়েছিল, পিসা হুজুরের কাছে এসেছিলেন, কিন্তু তিনি তা কথা রাখেন নাই। ইন্ডিয়ার কিছু দালালেরা তাকে বিচ্ছিন্ন করে দিয়েছে। যাই হোক, আমাদের কথা পরিষ্কার, ইসলামী আন্দোলন বাংলাদেশ মানুষের পরীক্ষিত বন্ধু, দেশের পরীক্ষিত দেশপ্রেমিক শক্তি, এবং আমরা কোনো দল আর কোনো মতের প্রতি আমাদের বিশেষ কোনো বিদ্বেষ নাই। যারা দেশের দুশ্মন, মানুষের দুশ্মন, তাদের সাথে আমাদের কোনো আপোষ নাই। আমরা নির্বাচন চাই এবং জনগণের প্রত্যাশা হলো আগামীতে একটা বিকল্প শক্তি, তৃতীয় শক্তিকে ক্ষমতায় নেবে। অতীতে যারা ক্ষমতায় ছিল তাদের নতুন করে ক্ষমতায় কেউ দেখতে চায় না। এজন্যই আমরা মনে করি, জনগণ মনে করে, ইসলামী শক্তি যদি ঐক্যবদ্ধভাবে আসে এবং প্রত্যেকটা আসনে যদি ইসলামী সংগঠনের একজন ক্যান্ডিডেট থাকে, তাহলে জনগণ তাদের পক্ষে ব্যাপকভাবে বিজয় দান করবে এবং তাদেরকে বিজয়ী করবে। আমরা এই নীতিতে জনগণের প্রত্যাশা পূরণের জন্য কাজ করে যাচ্ছি। যদি এককভাবে ক্যান্ডিডেট থাকে ইসলামের এবং দেশপ্রেমিক শক্তির একজন ক্যান্ডিডেট থাকে, আপনার পেছনে থাকবেন তো ইনশাল্লাহ? ঐক্যবদ্ধ থাকবেন তো ইনশাল্লাহ? ইনশাল্লাহ আগামী নির্বাচন হবে দুর্নীতিবাজ চাঁদাবাজদের বিপক্ষে ইসলাম এবং দেশপ্রেমিক শক্তির যুদ্ধ ইনশাআল্লাহ। এই আহ্বান রেখেই আমি আমার আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আজকের এই গণসমাবেশে এ পর্যায়ে
বিশেষ অতিথির গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়ামের অন্যতম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন। অধ্যাপক আশরাফ আলী আকন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। এদেশের একটি আদর্শবাদী ঐতিহ্যবাহী সংগঠন ইসলামী আন্দোলন বাংলাদেশ রংপুর মহানগর শাখা কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল সমাবেশের সংগ্রামী সভাপতি উপস্থিত আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির, দুর্নীতিবাজ, চাঁদাবাজ, দখলবাজদের আতঙ্ক, জুলাই গণ অভ্যুত্থানের অন্যতম বিপ্লবী সিপাহসালার জনাব আলহাজ হযরত মাওলানা সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম শাইখে চরমনাই। মঞ্চ অভিষ্ট আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, জেলা মহানগর রংপুরের নেতৃবৃন্দ, অবস্থিত সংগ্রামী ভাইরা আমার, সাংবাদিক বন্ধুগণ। আজকের একটা বক্তব্য মনে পড়ে যায়। আজকের একজন কবি বলেছিলেন, সরকার আসে সরকার যায়, জনগণের দুর্ভোগ দিন দিন বৃদ্ধি পায়। সরকার আসে সরকার যায়, চাঁদাবাজ, টেন্ডারবাজ, দুর্নীতিবাজদের দৌরাত্ম্য দিন দিন বৃদ্ধি পায়। সরকার আসে সরকার যায়, দেশি টাকা বেশি থেকে বেশি পাচার হয়। সরকার আসে সরকার যায়, চোরতন্ত্র দেশটা পরিণত হয়। আজকের পত্রিকা এসেছে বাংলাদেশ একটা চোরতন্ত্রে পরিণত হয়েছে। আজকের সুইস ব্যাংকে সবচেয়ে বেশি টাকা জমা পড়েছে দুর্নীতিবাজদের টাকা। 28 লক্ষ কোটি টাকা দুর্নীতিবাজরা বিদেশে পাচার করেছে। সরকার আসে সরকার যায়, ভারতের দালালি দিন দিন বৃদ্ধি পায়। আজকের বাংলাদেশটা একটা ভারতের দালালে পরিণত হয়েছে। শুধু দালাল না, আমাদের মরহুম শাইখ রহমতুল্লাহ বলেছিলেন, আওয়ামী লীগকে আমি ভারতের দালাল মনে করি না, আওয়ামী লীগ হইল ভারতের এই সরকার। এই ভারতের সরকার কি আজকে নির্মমভাবে, নির্লজ্জভাবে আজকে দেশে পতন হয়েছে, চরম পতন হয়েছে এবং আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হয়েছে। আমরা পরিষ্কার বলতে চাই যে আন্দোলনের মাধ্যমে, গণঅভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগের পতন হয়েছে, আবার আরেকটা অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হয়েছে। আমরা চাই এই ফেসিবাদ, ভারতের দালাল, দুর্নীতিবাদ, সন্ত্রাসীদের সিপাহসালার 28 লক্ষ কোটি টাকা পাচারকারী এই আওয়ামী লীগ যাতে আর এদেশে মাথা উঁচু করতে দাঁড়াতে না পারে, এই জন্য ইমানদার দেশপ্রেমিক জনতা বিশ্বের চরমনায়ের হাতে হাত দিয়ে ঐক্যবদ্ধভাবে শিশুডালা প্রাচীরের মতো আমরা অতন্দ্র প্রহরী ভূমিকা পালন করবো ইনশাআল্লাহ। সংগ্রামী ভাইরা আমার, সরকার আসে সরকার যায়, আর দেশটা এই ধরনের অরাজক দেশের পরিণত হয়, এটা আমরা কল্পনা করতে পারি না। আমরা পরিষ্কার এই অন্তর্বর্তী সরকারকে বলতে চাই, পাকিস্তানিরা যেমন আমাদেরকে শোষণ করেছে, $40 বিলিয়ন আপনি দাবি করেছেন। ভারত স্বাধীনতার পরে বাংলাদেশ থেকে যে সম্পদটা লুণ্ঠন করেছে তাও প্রায় $50 বিলিয়ন মতো। আমরা পাকিস্তানের সম্পদ যেভাবে আমরা দাবি করি ফেরত আনার জন্যে, ভারত যে সম্পদ নিয়েছে বাংলাদেশ থেকে সেই সম্পদ ফেরত আনার জন্যে আমরা এই সরকারকে আহ্বান জানাই। সাথে সাথে এই ভারতের সাথে যে গোলামী চুক্তি হয়েছে, দেশবিরোধী মানবতা চুক্তি হয়েছে, সেই চুক্তিগুলোকে আমরা শ্বেতপত্র প্রকাশ করতে চাই। সংগ্রামী ভাইরা আমার, আজকে দেশের এই নৈরাজ্য কেন, আজকে অবস্থা কেন? দেশ স্বাধীন হয়েছে 53 বছর। এই 53 বছরের মধ্যে এদেশে অনেক নেতার পরিবর্তন হয়েছে, অনেক দফার পরিবর্তন হয়েছে, বাংলার অনেক রূপের পরিবর্তন হয়েছে, ক্ষমতার অনেক পালাবদল হয়েছে, কিন্তু দেশ ও জাতীয় তথা মানবতার তো কোনো মুক্তি আসে নাই।
একটা কথা বলা যায়, দেশীয় আন্তর্জাতিক জরিপ, বাংলাদেশের পরে যারা ক্ষমতায় ছিল তাদের মন্ত্রী, এমপি, নেতা, কর্মীরা 95% শতকরা 95% দুর্নীতিতে আকণ্ঠ নিমজ্জিত। আপনি একটা উপজেলা আপনি জরিপ করেন, স্বাধীনতার পরে যারা ক্ষমতায় ছিল তাদের মন্ত্রী, এমপিরা, নেতা, কর্মীরা কি পরিমাণ দুর্নীতি আপনি বুঝতে পারবেন। আজকের দেশে ক্ষমতা জয় মানে দুর্নীতির মাধ্যমে, সন্ত্রাসের মাধ্যমে টাকার পাখার গড়া আর দেশকে একটা তলাহীন ঝুড়িতে পরিণত করা। সংগ্রামী ভাই আমার, এই অবস্থার পরিবর্তন কি? আল্লাহ পাক বলেছেন, তুমি তোমার ভাগ্যের পরিবর্তন না করলে আমিও তোমার ভাগ্যের পরিবর্তন ঘটাবো না। তেঁতুল গাছ লাগিয়ে তো আম আশা করা যায় না, মাদার গাছ লাগিয়ে তো কাঁঠাল আশা করা যায় না। যারা বারবার দুর্নীতিকে বিশ্ব চ্যাম্পিয়ন বানিয়েছে, বাংলাদেশটাকে ভারতের গোলামী রাষ্ট্রে পরিণত করেছে, এই সব গোলামদেরকে, দুর্নীতিবাজদেরকে, সন্ত্রাসীদেরকে, টাকা পাচারকারীদেরকে, মানুষ অধিকার হত্যাকারীদের, ভোটাধিকার হত্যাকারীদের, গণতন্ত্রের গলাটি হত্যাকারীদের আমরা আর ক্ষমতায় দেখতে চাই না। কি দেখতে চান? আপনারা যখন মাছ কিনতে যান, আপনারা তো পচা মাছ কেনেন না, তাজা মাছ কেনেন, ঠিক না? তরকারি কিনতে যান, বাসি তরকারি কেনেন না, তাজা তরকারি কেনেন। আজকের বাংলাদেশে ভালো দল কোনটা, ভালো নীতি কি কোনটা, ভালো নেতাকে, এটা আমার বিশ্লেষণ করতে হবে না? আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, বাংলাদেশে যতগুলো দল রয়েছে তার মধ্যে সর্বোত্তম দল ইসলামী আন্দোলন বাংলাদেশ। এই দলের মধ্যে কোনো চাঁদাবাজ নাই, টেন্ডারবাজ নাই, হ্যাঁ, মানবতাবিরোধী অপরাধী নাই। কি বলেন, ঠিক না? বাংলাদেশে যতগুলো নেতা রয়েছে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ নেতা হলেন আপনাদের নেতা, আমাদের নেতা পীর সাহেব চরমোনাই, যার ক্ষমতায় যাওয়ার আগেই লক্ষ লক্ষ মানুষ তার হাতে হাত দিয়ে, সামান্য হাতের ছোঁয়ায়, চোখের ইশারায় লক্ষ লক্ষ আজকের মানুষগুলি আজকে সোনার মানুষে পরিণত হয়েছে। এইরকম একজন নেতা আমাদের শ্রেষ্ঠ নেতা না? কি বলেন, ঠিক না? আর আমাদের নীতি দুনিয়ার সর্বকালের সর্বশ্রেষ্ঠ নীতি হল ইসলাম। সকল সমস্যার সমাধান একমত ইসলাম দিতে পারে। আমরা আগামীতে ইসলামকে রাষ্ট্রীয় ক্ষমতায় প্রতিষ্ঠা করতে চাই। এই রাষ্ট্রীয় ক্ষমতা প্রতিষ্ঠার জন্য আমরা সবাই রাজি আছি নাকি? কারা কারা নারায়ণ তাকবীর। ইসলাম ছাড়া মানবতার মুক্তি নাই, ইসলাম ছাড়া দুর্নীতিবাদ, সন্ত্রাসবাদ মুক্ত বাংলাদেশ নাই, ইসলাম ছাড়া ভারতীয় আধিপত্যবাদ, আমেরিকার সাম্রাজ্যবাদ থেকে মুক্ত হওয়ার কোনো উপায় নাই। সংগ্রামের আসুন, এই জন্য আমরা পরিষ্কার বলেছি, আমরা আগে সংস্কার চাই, তারপরে ফেসিবাসদের, দুর্নীতিবাসদের, খুনিদের, মানবাধিকার অপরাধীদের আগে বিচার চাই, তারপরে পিয়ার পদ্ধতির নির্বাচন চাই। পিয়ার একটা মৌলিক কথা, পিয়ার সারা দুনিয়ার মধ্যে 91 দেশে কিন্তু পিয়ার, প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন, অর্থাৎ সমানুপাতিক পদ্ধতির নির্বাচন, এই পদ্ধতি কিন্তু আছে। এবং যেসব দেশে পিয়ার পদ্ধতির নির্বাচন আছে সেখানে ভোট ডাকাতি নাই, ভোট চুরি নাই, পার্লামেন্টে কোনো মারামারি নাই, সংসদ বয়কট নাই। কাজে এই ধরনের একটা পদ্ধতি আমরা চাই কিনা বলেন? আজকে 53 বছর হয়েছে তো এই একই কায়দায় তো আসন ভিত্তিক নির্বাচন করেছেন। আমরা দেখেছি আসন ভিত্তিক নির্বাচনে ভোটে কিভাবে কারচুপি হয়। সংগ্রামী ভাইরা আমার, আসুন আমরা আগামীতে পিয়ার পদ্ধতি নির্বাচনের জন্য এই দাবিকে জোরদার করি, ঘরে ঘরে দাওয়াতকে পৌঁছে দেয়। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার, গণহত্যার বিচারের দাবিতে আজকের এই গণসমাবেশে এ পর্যায়ে প্রধান অতিথির ভাষণ দান করবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির, জুলাই গণবিপ্লবের অন্যতম সিপাহসালার মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম শাইখে চরমোনাই, আলহাজ হযরত মাওলানা মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম শাইখে চরমোনাই। ইসলামী আন্দোলন বাংলাদেশ السلام عليكم ورحمة الله وبركاته. نحمد ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم.
ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসলামী আন্দোলন বাংলাদেশ রংপুর জেলা শাখা মহানগর কর্তৃক আয়োজিত আজকে এই সভার সম্মানিত সভাপতি, কেন্দ্রীয় নেতৃবৃন্দ, সকল স্তরের ইসলাম প্রিয় দেশপ্রেমিক ভাইয়ার আমার, ইসলামী আন্দোলন বাংলাদেশ কি ও কেন এ সম্পর্কে আমরা অনেকেই জানি। ইসলামী আন্দোলন বাংলাদেশ বিশ্বাস করে শুধু দেশ, দল এবং নেতা পরিবর্তনের মাধ্যমেই স্থায়ী শান্তি আসতে পারে না। এই ভূখণ্ড বারবার পরিবর্তন হয়েছে। এক সময় ব্রিটিশ ছিল, তাদের বিরুদ্ধে আমরা আন্দোলন করে ভারত করেছিলাম, আবার ভারতের থেকে আন্দোলন করে পাকিস্তান করেছিলাম, পাকিস্তান থেকে আন্দোলন করে বাংলাদেশ করেছিলাম, কিন্তু ভাগ্যের পরিবর্তন হয়নি। আমরা বহু দলের শাসন দেখেছি, মুসলিম লীগের শাসন দেখেছি, আওয়ামী শাসন দেখেছি, আমরা বিএনপির শাসন দেখেছি, আমরা জাতীয় পার্টির শাসন দেখেছি, জোট সরকারের শাসন দেখেছি, কিন্তু মানুষের, গরিব মেহনতি মানুষের ভাগ্যের পরিবর্তন দেখি নেই। আমরা বহু নেতার শাসন দেখেছি, আমরা আইয়ুব খানের শাসন দেখেছিলাম, আমরা শেখ সাহেবের শাসন দেখেছি, আমরা জিয়াউর রহমান, সত্তার সাহেব, এরশাদ সাহেব এবং মহিলা নেতৃত্বের তো গজবের মধ্যে দীর্ঘদিন ছিলাম। বহু নেতা নেত্রীর শাসন দেখেছি, কিন্তু সে ভাগ্যের পরিবর্তন দেখি নেই। এ দেশ কেন স্বাধীন হয়েছিল? 71-এর স্লোগান ছিল সাম্য মানবিক মর্যাদা। কিন্তু 53 বছরে সাম্য মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত করতে পারেনি। আবার 2024-এ ছাত্র জনতা ঐক্য বেঁধেছিল, বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন, বৈষম্য থাকবে না, সাম্য মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে, প্রত্যেকটা মানুষের অধিকার প্রতিষ্ঠিত হবে। বাংলাদেশের কোনো গরিব না খেয়ে ধুকে ধুকে মরবে না, বস্ত্রহীন কোনো গরিব থাকবে না, চিকিৎসাহীন কোনো মানুষ মরবে না। প্রত্যেকটা গরিব ছাত্র যেন সরকারি খরচে উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে পারে, প্রত্যেকটা মা বোন যেন ইজ্জত এবং আবরু নিয়ে বসবাস করতে পারে। আমাদের বাংলাদেশের প্রত্যেকটা গরিব শ্রমিক জনতা দরিদ্র সীমার উপরে চলে যেতে পারে, যেখানে থাকবে না জুলুম, অত্যাচার, অবিচার, ধর্ষণ, খুন, যেখানে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে। আমাদের বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক খোলা আকাশের নিচে থাকবে না, সুন্দর থাকার বসবাস স্থান হবে। আমাদের বাংলাদেশের একজন নাগরিক বস্ত্রহীন থাকবে না, প্রত্যেকের শরীরে সুন্দর সুন্দর বস্ত্র শোভা পাবে। বাংলাদেশের কোনো মানুষ তারা চিকিৎসাহীন থাকবে না, গরিবদের জন্য সুন্দর সুন্দর চিকিৎসার ব্যবস্থা হবে। আজকে বাংলাদেশে যে মেধা সম্পন্ন ছাত্রগুলি আছে, ছাত্রীদেরকে সরকারি খরচে বিদেশে উচ্চ শিক্ষায় শিক্ষিত করার ব্যবস্থা হবে, যেখানে থাকবে না চাঁদাবাজি, যেখানে থাকবে দুর্নীতি, অত্যাচার, অবিচার, যেখানে নির্বিচারে খুন হবে না, হত্যা হবে না, ধর্ষিত হবে না কোনো মানুষ, যেখানে মানুষের বাক শক্তির অধিকার থাকবে, প্রত্যেকটা মানুষ জীবন নিয়ে আনন্দ উৎসাহের সাথে বসবাস করতে পারবে। এরকম বাংলাদেশ গড়ার জন্য আপনাদের এই রংপুরের আবু সাইদ বুক পেতে দিয়েছিল। বুকের মধ্যে আমরা মানুষের বৈষম্য দূর করতে চাই, মানুষের অধিকার ফিরিয়ে দিতে চাই, চাঁদাবাজ থাকবে না। কিন্তু আমরা কি দেখেছি আজকে 5ই আগস্টের পরে এই পর্যন্ত? শুধু বিএনপিদের মধ্যে অবৈধ হত্যা হয়েছে 127-এর উপরে। শুধু বিএনপিকে হত্যা করেছে 127-এর উপরে। এতদিন আমরা জানতাম জাহান্নামের আগুন, এক জাহান্নামের আকা জাহান্নামকে খেয়ে ফেলে। এখন আমরা কি দেখছি? এক বিএনপি আর এক বিএমকে খেয়ে ফেলছে। শুধু কি তাই? ছাত্ররা বিএনপির মূল দলের কাছে চাঁদা চেয়েছে, চাঁদা না দেওয়ার কারণে তাদেরকে হাত পা ভেঙে দিয়েছে। যাদের কাছে নিজেদের দলের মানুষ নিরাপদ নয়, তাদের কাছে বাংলাদেশের কোনো নাগরিক নিরাপদ হতে পারে না।
যেই দলের এক দল আর এক দলকে এক সংগঠন তার অঙ্গ সঙ্গে চাঁদা দিতে হয়, সেই দলের কাছে বাংলাদেশে কোনো ব্যবসায়ী নিরাপদ থাকতে পারে না। যেই দলের মানুষ মানুষকে খুন করে, সেই দলের কাছে বাংলাদেশের কোনো মানুষের জান মালের নিরাপত্তা থাকতে পারে না। যেই দল কাউন্সিল করতে পারে না, নিজেদেরকে সংরক্ষণ করতে পারে না, নিজেদের মধ্যে শিষ্টাচার শৃঙ্খলা ঠিক রাখতে পারে না, তাদের মাধ্যমে বাংলাদেশের কোনো অবস্থাতেই শৃঙ্খলাবদ্ধ হতে পারে না। যারা নিজেরাই ঘোষণা দেয় যদি নির্বাচনের তারিখ ঘোষণা করো তো করো, আমরাই ঘোষণা করব, যারা নিজেরা আইন তুলে নেয় তাদের মাধ্যমে এদেশের আইন নিরাপদ থাকতে পারে না। যারা মেয়র হওয়ার আগে সিটি ভবন দখল করে, তাদের কাছে বাংলাদেশের মানুষের জান মাল ইজ্জতের নিরাপত্তা থাকতে পারে না। না, এদেরকে আর বাংলাদেশের মানুষ কোনো অবস্থাতেই গ্রহণ করবে না। অনেকেই ভাবছেন আগামীতে অমুক দল ক্ষমতায় আসবে, গুড়ে বালি। আপনি কি জানেন বাংলাদেশের নতুন ভোটাররা প্রায় 38% ভোটাররা ধানের শীষ কি জিনিস জানিই না। জিয়াউর রহমান সাহেবের আদর্শ এদেশের মানুষ শুনতে চায় না। যখনই নতুন ভোটারের কাছে জিয়াউর রহমান সাহেবের আদর্শ কথা বলা হবে, তখন তারা জিয়াউর রহমানের আদর্শ কি বলবে? যে জিয়াউর রহমানের আদর্শ মানে হল চাঁদাবাজি করা, খুন করা, অবৈধ দখল করা, জুলুম করা, অত্যাচার করা, অবিচার করা। আপনারা কি দেখেছেন? পত্রিকায় দেখেছেন, বক্তব্য শুনেছেন। ইশাক সাহেবের ওকিলরা বিচারককে বলেছেন যদি ইশাকের পক্ষে রায় দেন তো ওখানে থাকবেন, বসবেন, রায় না দিলে ওখানে বসতে পারবেন না। যারা জোর করে নিজেদের পক্ষে রায় নিয়ে আসে, তাদের মাধ্যমে দেশের বিচারালয় কোনোদিন নিরাপদ থাকতে পারে না। প্রিয় ভাইরা আমার, আপনারা কি চান? কত রক্ত দিবেন? আবু সাইদ কতবার জন্ম নেবে? আমরা অবৈধ সরকারকে ক্ষমতা আনার জন্য, অবৈধ ব্যক্তিদেরকে, চাঁদাবাজদেরকে ক্ষমতা আনার জন্য আর এক ফোঁটা রক্ত ঝরাতে চাই না। আমরা দুর্নীতিবাজ চাঁদাবাজদেরকে আর ক্ষমতায় দেখতে চাই না। আমরা কি চাই? ইনসাফগার, আল্লাহ ভীরু, আদর্শবান, ন্যায় নীতিবান, যারা নিজেরও চাঁদাবাজি করে না, তাদের মাধ্যমে চাঁদাবাজি বন্ধ হওয়া সম্ভব। যারা দুর্নীতি করে না, তাদের মাধ্যমে দুর্নীতি বন্ধ হওয়া সম্ভব। যাদের হাতের মধ্যে অবৈধ খুনের রক্ত নাই, তাদের মাধ্যমে দেশের অবৈধ খুন বন্ধ হওয়া সম্ভব। যারা ধর্ষণ করে না, এপ্রিজিং করে না, তাদের মাধ্যমে আমাদের মা বোনদের নিরাপত্তা সম্ভব। কিন্তু যাদের মাধ্যমে এদেশের মানুষ অবিচার অত্যাচারিত হয়, তাদের মাধ্যমে এদেশের মানুষের জুলুম অত্যাচার বন্ধ করা কোনোদিন সম্ভব না। আমি বারবার একটা কথা বলতে চাই, ওদের কথার মধ্যে এবং মার্কার মধ্যে ধোঁকাবাজি। ধানের শীষ গরিবদের মার্কা, ধান কাটে কারা? গরিবরা। কিন্তু যারা ধানের শীষ নির্বাচন করে তারা ধান কাটতে পারে না। নৌকা চালায় কারা? গরিবরা, গরিবদের প্রতীক। কিন্তু যারা নৌকা মার্কে নির্বাচন করে তারা নৌকা চালাতে পারে না। নাঙ্গল কাদের প্রতীক? কিন্তু যারা নির্বাচন করে তারা নাঙ্গল বইতে পারে না। কুঠার কাদের প্রতীক? গরিবদের। কিন্তু যারা কুঠার দিয়ে নির্বাচন করে তারা কাঠ কাটতে পারে না। গরুর গাড়ি কাদের প্রতীক? গরিবদের। কিন্তু যারা গরুর গাড়িতে নির্বাচন করে তারা গরুর গাড়িতে চালাতে, তার মানে কি? ওদের কথার সাথে মার্কার সাথে ধোঁকাবাজি আছে। ওরা গরিবদেরকে ধোঁকা দেয়। ইসলামী আন্দোলন বাংলাদেশের মার্কা কি? হাত পা। যে নির্বাচন করে সেও চালাতে পারে, যারা করে তারাও চালাতে পারে। কারেন্ট ফেল করে কিন্তু হাত পাকা ফেল করে না। ধানের শীষ বুকি নিয়ে কেউ ঘুমায় না, নাঙ্গল বুকি নিয়ে কেউ ঘুমায় না, নৌকা বুকে নিয়ে, কলিজার উপরে নিয়ে কেউ ঘুমায় না। কিন্তু হাত পা কেমন এক প্রতীক, ঘুমের সময় বুকের উপরে থাকে, কলিজার উপরে থাকে। অর্থাৎ হাত পাকা শান্তি। ইসলামী আন্দোলনের শুরু তো ইসলাম মানে শান্তি। কি বুঝলেন? যাদের নামে শুরু তো শান্তি, প্রতীকেও শান্তি, নেতার মধ্যেও শান্তি, আদর্শের মধ্যেও শান্তি, নীতির মধ্যেও শান্তি, এরা ক্ষমতায় আসলে দেশের মানুষ শান্তিতে বসবাস করতে পারবে। কতদিন ধোঁকা খেতে চান? আমি দেখছি বড় সমস্যা কোথায়।
যারা গাঁজাখোর, এরকম এক ব্যক্তি প্রশ্ন করেছে, হুজুর ইসলাম যদি ক্ষমতা আসে আমার গাঁজার অবস্থা কি হবে? বেচারা নিশাগ্রস্ত, বলতেই পারে। আমি বললাম টেনশনের কোনো কারণ নাই, তুমি কি মসজিদে গিয়ে গাঁজা সেবন করতে পারবা? বলে না হুজুর, কেন? পরিবেশ নেই। আমি বলি ইসলাম যদি ক্ষমতা আসে বাংলাদেশটা এমন পরিবেশ সৃষ্টি হবে যেখানে তুমি গাঁজা সেবন করতে পারবা না। আমাদের বড় সমস্যা কি, যারা দাড়ি কাটে তারা মনে করি ইসলাম আসলে মনে হয় আমাকে জোর করে দাঁড়িয়ে রাখতে বাধ্য করবে। যারা বেপর্দা মহিলারা তারা ভাবে কি ইসলাম আসলে আমাকে প্যাকেট করা হবে। যারা অবৈধ কাজের সাথে লিপ্ত তারা ভাবে ইসলাম আসলে আমি কাজই করতে পারবো না। আসলে না। আপনি কেন বুঝতেছেন না? এখানে হাজারো মানুষ আছেন, এর মধ্যে অনেক মানুষ আছে না যারা ধূমপান করেন? একজনও কি নাই? তো এখন ধূমপান করেন না কেন? কথা বলেন না কেন? কেন ধূমপান করতেছেন না? আপনি যতক্ষণ এখানে আসেন একবার কি মনে চাইছে আপনি ধূমপান করি? কেন? পরিবেশ পরিবেশ আপনাকে কখন ভুলিয়ে দিছে আপনার নিজেরও মনে নেই। ইসলাম যদি বাংলাদেশের ক্ষমতা আসে মানে পরিবেশ সৃষ্টি হবে। আপনি অন্যায় করবেন না, অবিচার করবেন না, জুলুম করবেন না, খুন করবেন না। আপনাকে বাধ্য করা হবে না, দাঁড়িয়ে রাখতে বাধ্য করা হবে না, ইসলামের আহকামগুলি পালন করতে বাধ্য করা হবে না, কিন্তু আপনার মন চাইবে আমি ভালো কাজগুলি করি। আজকে পাশের চেয়ার যখন ঘুষ খায় তখন অন্য চেয়ারের মনের মধ্যে ঘুষের কথা আসে, পরিকল্পনা আসে, কিন্তু পাশের চেয়ার যদি ঘুষ না খায় আপনার মনের মধ্যে ঘুষের চিন্তাও আসবে না। আমার সাথী যখন গাঁজা টানে তখন আমার মধ্যে গাঁজা টানার মন আসে, কিন্তু আমার সাথী যখন গাঁজা সেবন করবে না আমার মধ্যে গাঁজা সেবনের মনই আসবে না। ঠিক আমরা যখন ভালো হয়ে যাব প্রত্যেকটা মানুষ ভালো হয়ে যাবে। কিছু নেতারা আমাদেরকে ভালো বানাতে দেয় নেই, ভালো হইতে দেয় নেই, আমাদেরকে ওরাই গাঁজা তুলে দিয়েছে, ফেন্সিডিলের বোতল তুলে দিয়েছে, আমাদের হাতে ওরাই অবৈধ অস্ত্র দিয়েছিল, ওরাই আমাদের খুন করতে বাধ্য করেছিল। যেন আমার 5, 7, 10, 100 কেস থাকে আর আমি নেতার পিছনে ঘুরতে থাকি। কিন্তু না, ইসলামী হুকুমত আসলে তোমার বিরুদ্ধে কোনো কেস হবে না, তোমার হাতে অবৈধ অস্ত্র থাকবে না, তোমার হাতে থাকবে কাজ, তোমার ব্রেনে থাকবে উন্নয়ন, বাংলাদেশের ডেভেলপ, তোমার নিজের নিয়ে চিন্তা করবা, সমাজ নিয়ে চিন্তা করবা। এটি ইসলামী আন্দোলন বাংলাদেশ। কাজে আগামী নির্বাচনে শুধু আমি নই, আমাদের প্রত্যেকটা মানুষকে বলবো ইসলামী হুকুমত কায়েম করার জন্য, নিজের কল্যাণের জন্য, তোমার নিজের কল্যাণের জন্য, দেশকে রক্ষা করার জন্য হাত পাকা সবাই ভোট দেবেন তো ইনশাআল্লাহ? হ্যাঁ, ভোট না, ভোট না, ভোট না, ভোট না, ভোট না, ভোট না, হাত পাকার পক্ষে প্রত্যেকে কাজ করবেন তো ইনশাআল্লাহ? শুধু কাজ নয়, আজকে থেকে নিয়াত করেন, এখানে যারা আসছেন 2 হাত যখন অনুরোধ করছে, আজকে থেকে নিয়াত করেন আগামী নির্বাচনে কমপক্ষে আমি 100 হাত পাখায় ভোট দেওয়ার ব্যবস্থা করবে ইনশাআল্লাহ। কে কে আছেন 2 হাত তুলে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন। আগামী 28 তারিখ ঢাকায় এক মহাপ্রলয় সৃষ্টি হবে। আগামী 28 জন শনিবার ঢাকায় এক সমুদ্র হবে, পানির সমুদ্র না, জনসমুদ্র ইনশাআল্লাহ। কিসের সমুদ্র? উপস্থিত হবে তো ইনশাআল্লাহ। কমপক্ষে ইতিহাসের সাক্ষী হওয়ার জন্য, ইতিহাসের সাক্ষী হওয়ার জন্য সেই জনসভায় আমরা সবাই উপস্থিত হব। এখন সুসংবাদ আসতেছে, আপনাদের রংপুর 6 আসনের মধ্য থেকে আজকে 5টা আসন ইনশাআল্লাহ আজকে ঘোষণা করব। আজকের থেকে লাগছি তো লাগছি, লাগবো তো লাগবো, হাত পাকে বিজয় করে ছাড়বো ইনশাআল্লাহ। সব মার্কা দেখা শেষ, সব মার্কা দেখা শেষ। রংপুর 1 থেকে ইনশাআল্লাহ আগামীতে হাত পাখা নিয়ে যুদ্ধ ঘোষণা করবেন, লড়বেন। এটিএম গোলাম মুস্তাফা বাবু সাহেব মানে আলহামদুলিল্লাহ রংপুর 2 আসন থেকে ইনশাআল্লাহ হাত পাখা প্রতীক নিয়ে লড়বেন। মাওলানা মোহাম্মদ আশরাফ আলী সাহেব উনি হজে আছেন, ইনশাআল্লাহ দোয়া করতেছেন কাবা শরীফ ধরে, ইনশাআল্লাহ চলে আসবেন। রংপুর 3 থেকে মোহাম্মদ আমিরুজ্জামান পিয়াল ভাই, ইনশাআল্লাহ আপনাদের পরিচয় তো ইনশাআল্লাহ কি খাটবেন তো ইনশাআল্লাহ। রংপুর 4 থেকে মোহাম্মদ জাহিদ হোসেন, আমাদের জাহিদ হোসেন সাহেব অনার্স মাস্টার, আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করে নেন। রংপুর 5 থেকে মোহাম্মদ গোলজার হোসেন সাহেব,
অধ্যক্ষ, ডিগ্রি কলেজের অধ্যক্ষ, বুঝেন তো মনে হয় যেন বিরাট বিরাট মাওলানা, অথচ দেখা যায় আলহামদুলিল্লাহ এদের মতো লোক যখন সংসদে যাবে তখন এই সংসদটা ফুলের পবিত্রতা হয়ে যাবে ইনশাআল্লাহ। এদের মতো লোক যখন সংসদে যাবে তখন বাংলাদেশটা ফুলের মতো পবিত্র হয়ে যাবে। আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নেন। আজকে মাহফিল কোথায়? কালেক্টর ঈদগাহ মাঠে। ইনশাআল্লাহ এখান থেকে সোজাসুজি সেখানে চলে যাবে। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ আপনার জমিনে আপনার হুকুমে ইসলাম হুকুমাত কায়েম করে দেন। ইসলাম হুকুমাতের জন্য সাহাবায়ে কেরামদের নমুনায় সহিবে জাদ্দোজাহাদ করার তৌফিক দিয়ে দেন। ইয়া আল্লাহ হাত পাকাকে বিজয় করে দেন। আল্লাহ হাত পাকাকে বিজয় করে দেন। কম পক্ষে কপাল পরা মুসলমানের কলব ইসলামের দিকে ঝুঁকায় দেন। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হয়তো উপস্থিতি শাহেকের চরমনায় বিশাল ওয়াজ মাহফিল ঐতিহাসিক রংপুর কালেক্টরেট ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। আমরা সকলেই জিকিরের সাথে দলে দলে যোগ দিন। মার্কা আছে, মার্কা আরো জোরে জোরছে বলো, গঙ্গা চড়ে, তারাগঞ্জে, সদরে, কাউনিয়া, পীরগঞ্জে, মিঠাপুকুরে, পীরগঞ্জে, বাবেরগঞ্জে, সারা দেশে হাত পাকা হয়ে যাবে, হাত পাকা জিতে যাবে, হাত পাকা আরো জোরে, হাত পাকা জোরছে বলো, হাত পাকা রংপুরে, হাত পাকা সদরে, হাত পাকা জোরছে বলো, হাত পাকা সবাই বলো, হাত পাকা ডানে বলে, হাত পাকা বামে বলে, হাত পাকা সামনে বলে, হাত পাকা চাচা বলে, হাত পাকা চাচি বলে, হাত পাকা ভাই বলে, হাত পাকা বন্ধু বলে, হাত পাকা হিন্দু বলে, হাত পাকা শ্রমিক বলে, হাত পাকা ছেলে বলে, হাত পাকা দাদি বলে, হাত পাকা রিকশাওয়ালা বলে, হাত পাকা। ভাই সকলে মোবাইল সাবধান রাখেন, মোবাইলগুলো একটু সাবধান রাখেন। আর হুজুরের মাহফিল বাদ মাগরিব ইনশাল্লাহ কালেক্টরেট ঈদগাহ মাঠে সকলে উপস্থিত হবেন ইনশাল্লাহ। আর হাত পাখাগুলা আর 28 তারিখ, আগামী 28 তারিখ ইনশাল্লাহ ঢাকায় আমাদের রংপুর জেলা ও মহানগর পক্ষ থেকে অনেকগুলো গাড়ি যাবে, সেখান থেকে ইনশাল্লাহ আপনারা যাবেন। সম্মানিত ভাইরা আমার, 28 তারিখের মহাসমাবেশকে সফল করার জন্য প্রত্যেকটা ওয়ার্ড ইউনিয়ন থেকে গাড়ির ব্যবস্থা করতে হবে, ঠিক কিনা ভাইরা আমার? আমরা প্রত্যেকেই নিজের টাকা খরচ করে আমরা আগামী মহাসমাবেশকে সফল করার জন্য সর্বোচ্চ চেষ্টা করে দেব ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, আগামী শুক্রবার বাদ আসর ঢাকার উদ্দেশ্যে ঢাকার জাতীয় মহাসমাবেশ সফল করার লক্ষ্যে দর্শনা রেলগেট, বিরোধপুর দর্শনা রেলগেট থেকে গাড়ি যাবে ইনশাআল্লাহ। আপনারা যাইতে যারা ইচ্ছুক আমাদের সঙ্গে যোগাযোগ করবেন পলাশ ভাইয়ের সঙ্গে, আমি আব্দুল মমিনের সঙ্গে। আমাদের হাত পাখাগুলো যাদের কাছে আছে অনুগ্রহপূর্বক স্বেচ্ছাসেবকের কাছে দয়া করে পৌঁছে দিবেন, অথবা স্টেজে পৌঁছে দেন। হাত পাখাগুলো আমরা কেউ না নিয়ে যাই, হাত পাখাগুলো আমরা সকলে স্টেজে জমা করি। আল কারিম মাদ্রাসার ছাত্রদেরকে, বাহার কাছে ছাত্রদেরকে শহীদ মিনারে থাকার জন্য বিশেষভাবে আহ্বান করা হচ্ছে। ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ রংপুর জেলা ও বিভিন্ন থানার সকল দায়িত্বশীলদেরকে একটি জরুরি অ্যালার্ম ঘোষণা করা হচ্ছে। বাদ মাগরিব ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ রংপুর জেলা কার্যালয়ে সকল জেলা ও উপজেলা দায়িত্বশীল ভাইদেরকে জেলা কার্যালয়ে উপস্থিত হওয়ার জন্য বিশেষভাবে বলা হইল। মাইক বন্ধ করা যাবে না তো। আলহামদুলিল্লাহ, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ রংপুর মহানগর শাখার ব্যবস্থাপনায় আগামী 28 তারিখের জনসমাবেশ সফল করার জন্য আমরা শ্রমিক আন্দোলন মহানগরের পক্ষ থেকে গাড়ির ব্যবস্থা করব। আপনারা সবাই শ্রমিক আন্দোলনের সভাপতি এবং সাধারণ সম্পাদকের সঙ্গে যোগাযোগ করে ঢাকায় সমাবেশে শরীক হওয়ার জন্য সবাইকে আহ্বান জানাচ্ছি। মাঠের ডান পাশে ইসলামী শ্রমিক আন্দোলনের সদস্য সংগ্রহ চলছে, আমরা সবাই সেখানে সদস্য গ্রহণ করব ইনশাআল্লাহ।
ইসলামের চাকান্নে বাংলাদেশ আরে হোয়াটসঅ্যাপে দাও ছবি দায়িত্বশীলদেরকে রংপুর জেলা কার্যালয়ে আসার জন্য বিশেষভাবে বলা হচ্ছে। মাত্র 40 টাকা করে একটা হাত পাখা বিক্রি হচ্ছে। মোবাইল হারাইছে। যারা হাত পাখা নিতে চান মাঠের ডান পাশে আর কয়েকটা হাত পাখা আছে, আপনারা মার্কা হিসাবে এই হাত পাখাকে ক্রয় করতে পারেন। একটি হারামারি করছি, একটি মোবাইল হারিয়ে গিয়েছে। যে ভাই মোবাইলটি পেয়েছে অনুগ্রহ করে মোবাইলটি দায়িত্বশীলের ঘাড়ে পৌঁছে দেবেন। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ রংপুর জেলা আওতাধী সকল দায়িত্বশীলদেরকে আমাদের জেলা অফিসে আসার জন্য বিশেষভাবে আহ্বান করা হচ্ছে। আলহামদুলিল্লাহ, যতই বৃষ্টি হোক না কেন আমরা দোয়া করি যাতে বৃষ্টি না হয়। বৃষ্টি হলেও আমরা আজকের মাহফিল বাঁচিয়ে কেউ যাবো না ইনশাআল্লাহ। আজকের কালেক্টরের মাঠে আমরা সকলে অংশগ্রহণ করে আজকের মাহফিলকে সফল করবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আগামী আগস্ট মাসের মহাসমাবেশকে সফল করার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করে প্রত্যেকটা ওয়ার্ড থেকে ইসলামী আন্দোলনের মাধ্যমে আমরা একটা করে গাড়ির ব্যবস্থা করতে চাচ্ছি ইনশাআল্লাহ। এই জন্য আপনাদের সকলের সাহায্য আমরা কামনা করি। আমরা আগামী সমাবেশের জন্য নিজের টাকা ব্যয় করে ঢাকার রাজপথ দখল করে ইসলামের পক্ষে দাঁড়াও নিয়ে আসবো। আগামী বাংলা হবে কোরআনের বাংলা। ইসলামের কথা বাংলাদেশ রংপুর জেলার সকল সমাজ জগতের সুন্দরকে ইসলামী সরকার বাংলাদেশ রংপুর জেলা উপস্থিত থাকার জন্য বিশেষভাবে বলা হলো। আপনাদের ড্রেসগুলো আমাদের স্টেজে এসে স্বেচ্ছাসেবকদের কাছে জমা দিন। স্বেচ্ছাসেবক ভাইদের কাছে যে ড্রেসগুলো আছে, ড্রেসগুলো আমরা স্টেজের পাশে জমা দিন। আর হচ্ছে স্বেচ্ছাসেবক ভাইদের দৃষ্টি আকর্ষণ, আপনারা সবাই চেয়ারগুলো গোছাই দেন। চেয়ারগুলো সকলেই গোছাই দেন, আমরা কেউ বসে না করি। সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ। লাইভটি এখানে শেষ করা হচ্ছে। দেখা হবে ইনশাআল্লাহ কালেক্টরের ঈদগাহ ময়দানের মাহফিলে।